পাখির অসুস্থ হওয়ার কারণ কি, পাখি পালন করতে গেলে কোন কোন জিনিসের ওপরে লক্ষ্য রাখতে হবে, আজকে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট আবেদন থাকবে, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। আজকে আপনাদের সঙ্গে 10টা এমন কারণ নিয়ে আলোচনা করব, সেই কারণগুলোর জন্যই পাখিগুলো কিন্তু অসুস্থ হয়। এবং এই 10টা কারণকে যদি আপনারা ঠিকঠাকভাবে লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনাদের পাখিগুলো কিন্তু সহজে অসুস্থ হবে না। 1 নম্বর যে কারণের জন্য পাখিরা অসুস্থ হয় সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন। শীত থেকে গরম, গরম থেকে শীত, যখন এই ওয়েদার চেঞ্জ হয় এবং আবহাওয়ার পরিবর্তন হয় সেই সময় কিন্তু পাখিগুলো অসুস্থ হয়ে পড়ে। গরমকালে যখন হঠাৎ করে বৃষ্টি হয় ফলে কী হয়, ওয়েদার ঠান্ডা হয়ে যায়, তো ফলে পাখিগুলো কিন্তু সেই সময় অসুস্থ হয়। এবং শীত আসার আগে থেকেই আপনাদেরকে পাখিদের জন্য অবশ্যই ব্যবস্থা নিতে হবে, কারণ শীতে যে ঠান্ডা হাওয়া পাখিদের শরীরে যদি ডাইরেক্ট লাগে, বা এই বর্ষাকালেতেও যদি আমাদের পাখিদের শরীরে ডাইরেক্ট বৃষ্টির জল লাগে তাহলে কিন্তু আপনাদের পাখিগুলো অসুস্থ হয়ে যেতে পারে। তো সেই জন্য কি হবে, আপনাদের সেটআপটিকে এমন জায়গায় করতে হবে যাতে এই আবহাওয়া পরিবর্তনেতে পাখিদের ওপরেতে কোনো ধরনের প্রভাব না পড়ে, বা আপনাদের সেটআপ বা এভিয়ারিটিকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনারা সহজেই আপনাদের সেটআপ বা এভিয়ারিকে শীত থেকে বাঁচাবার জন্য, শীতের হাওয়া থেকে বাঁচাবার জন্য সহজেই কভার আপ করতে পারেন, বা এই বৃষ্টির জল থেকে বাঁচাবার জন্য আপনাদের সেটআপটিকে সহজেই যাতে কভার আপ করতে পারে সেরকম আপনাদের ব্যবস্থা করতে হবে, বা সেইভাবে আপনাদের সেটআপটিকে বানাতে হবে। তাহলে কি হবে, আপনাদের পাখিগুলো এই আবহাওয়া পরিবর্তনের জন্য সহজে কিন্তু অসুস্থ হবে না। 2 নম্বর যে জিনিসটি হচ্ছে অপরিষ্কার। পাখির কেজ ফ্লোর, কেজ ঠিক, খাবার পাত্র এইগুলো যদি অপরিষ্কার থাকে তাহলে কী হবে, এই অপরিষ্কার জিনিস থেকেই কিন্তু রোগ জীবাণু ধরে। অর্থাৎ আপনাদের এই কেজ ফ্লোর এবং খাবার পাত্র, কেজের যে স্টিক থাকে তাতে যদি প্রচুর পরিমাণে ড্রপিং অনেক দিন ধরে পড়ে থাকে তাহলে কি হয়, সহজেই ওখান থেকে রোগ জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। এবং তার সঙ্গে অনেক দিন ধরে যদি পাখির ড্রপিং পড়ে থাকে তাতে পোকামাকড় তৈরি হয়। বিশেষ করে আর পাখির যদি বাচ্চা থাকে সেই বাচ্চার বক্সকে কিন্তু আপনাদেরকে কিছুদিন ছাড়াই, মানে 2-3 দিন ছাড়াই পরিষ্কার করতে হবে, কারণ পাখিরা বাচ্চাগুলো প্রচুর পরিমাণে ড্রপিং করে। এবং এই ড্রপিং করার ফলে কি হবে, ও থেকে প্রচণ্ড একটা দুর্গন্ধ বের হয়, ফলে কি হয়, ওতে একটা অ্যামাইনো গ্যাস তৈরি হয়। ওতে কি হবে, বাচ্চা এবং পেরেন্টস পাখি উভয়ই অসুস্থ হয়ে যেতে পারে। এবং এছাড়াও অনেক দিন ধরে ড্রপিং কিন্তু পড়ে থাকলে পাখির বক্স বা হাঁড়িতে, তাহলে কি হবে, ওতে অনেক পোকামাকড় তৈরি হয়। তো সেই জন্য পাখিদেরকে আপনাদেরকে অপরিষ্কার রাখলে হবে না। পাখির কেজ ফ্লোর, বক্স বা হাঁড়ি সব কিছুই আপনাদেরকে 2-3 দিন ছাড়া সপ্তাহে অন্তত 2 দিন ভালো করে পরিষ্কার করতে হবে, তাহলে আপনাদের পাখিগুলো কিন্তু এই অপরিষ্কারের জন্য সহজে কিন্তু অসুস্থ হবে না। 3 নম্বর যে জিনিসটি হচ্ছে সেটআপের তাপমাত্রা ঠিক না থাকা। যদি আপনার সেটআপের তাপমাত্রা যদি ঠিক না থাকে, অর্থাৎ গরমকালে আপনার সেটআপ যদি প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় তাহলে আপনার পাখিরা হিটস্ট্রোক হতে পারে, হিটস্ট্রোক বা হিট স্ট্রেসে পাখিরা আক্রান্ত হতে পারে, হিটস্ট্রোকে পাখিগুলো মারা যেতে পারে। এবং যদি শীতকালে এবং বর্ষাকালেতে যদি আপনার সেটআপটি প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায় তাহলে কি হবে, আপনার পাখিগুলো কোল্ড অ্যান্ড ফ্লু, আই ইনফেকশান এই ধরনের সমস্যার মধ্যে পড়তে পারে। তো সেই জন্য কী করতে হবে, গরমকালে আপনাদেরকে টেম্পারেচারকে কন্ট্রোল করার জন্য প্রপারভাবে আপনার সেটআপকে ভেন্টিলেশানে রাখতে হবে, মানে ভেন্টিলেশানের ব্যবস্থা রাখতে হবে। এবং দরকার হলে কুলার ইউজ করতে হবে, বা ফগিং যে সিস্টেম হয়, ফগিং সিস্টেম আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে কি হবে, আপনাদের সেটআপের টেম্পারেচারটা কন্ট্রোলে থাকবে। নর্মাল যে টেম্পারেচার 23 ডিগ্রি থেকে 30 ডিগ্রি টেম্পারেচার, তো মোটামুটি তার মধ্যে যদি রাখতে পারেন তাহলে আপনাদের পাখিগুলো গরমকালেও ঠিক থাকবে। এবং শীতকালে যদি আপনাদের টেম্পারেচার অনেকটা কমে যায় তাহলে পাখিদের মধ্যে অনেক সমস্যা আসতে পারে। তো সেই জন্য আপনারা কি করবেন, শীতকালেতে টেম্পারেচারটাকে বাড়িয়ে রাখার জন্য আপনার সেটআপেতে অবশ্যই 100 ওয়াটের একটি বাল্ব জ্বেলে রাখবেন। তাহলে কি হবে, আপনার যদি খাঁচা বেশি থাকে তাহলে আপনারা 100 ওয়াটের বাল্ব এক থেকে একাধিকও লাগাতে পারেন। তাহলে আপনাদের সেটআপের টেম্পারেচার ঠিক থাকবে। এবং টেম্পারেচার বা তাপমাত্রা যদি ঠিক থাকে তাহলে কি হবে, আপনাদের পাখিগুলো কিন্তু সহজে অসুস্থ হবে না। এই টেম্পারেচারের কারণে যে সমস্ত রোগ হয় কম বেশির জন্য, সেটা কিন্তু পাখিদের মধ্যে হবে না। 4 নম্বর যে জিনিসটি হচ্ছে আনব্যালেন্স খাবার পাখিদেরকে প্রোভাইড করা। যদি আপনারা পাখিদেরকে আনব্যালেন্স খাবার দেন
তাহলে কী হবে, পাখিগুলো দুর্বল হয়ে পড়বে এবং দুর্বল হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যে পাখির কমে যাবে সেই পাখি কিন্তু সহজেই রোগাক্রান্ত হবে। বিশেষ করে ওয়েদার চেঞ্জিংয়ের সময় এই সমস্ত দুর্বল পাখিগুলো কিন্তু সহজেই রোগাক্রান্ত হয়। তো সেই জন্য আপনাদের পাখিদেরকে আনব্যালেন্স খাবার দিলে হবে না, আপনাদের পাখিদেরকে ব্যালেন্স খাবার দিতে হবে। ব্যালেন্স খাবারের কীভাবে পাখিদেরকে দেবেন সেই নিয়ে আমার চ্যানেলেতে ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দেবো, ভিডিওটি আপনারা ফলো করতে পারেন, আপনাদের সুবিধা হবে। 5 নম্বর যে জিনিসটি হচ্ছে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে এক পাখি থেকে অন্য পাখিতে রোগ ছড়িয়ে যাওয়া। অর্থাৎ আপনার পাখির যদি কোনো একটা পাখির যদি ধরুন আপনারা কলোনিতে পাখি পালন করছেন, কোনো একটা পাখির ডায়রিয়া হয়েছে, পক্স হয়েছে বা ইনফেকশান হয়েছে, তো সেই পাখিকে আপনারা কী করলেন, সব পাখির সঙ্গে রেখে দিলেন, দিয়ে আপনারা ট্রিটমেন্ট শুরু করলেন। এতে আপনার দুটো ক্ষতি হতে পারে। এক হচ্ছে যেটা হচ্ছে আপনার পাখিগুলোকে যখনই আপনার কলোনিতে রোগাক্রান্ত পাখিকে রেখে দেবেন, তার ট্রিটমেন্ট করার জন্য যে ওষুধটি ব্যবহার করবেন সব পাখি খাবে, ফলে কী হবে, অন্যান্য পাখিরা এই অ্যান্টিবায়োটিক বা এই ধরনের যদি ওষুধ ইউজ করেন তাহলে অন্যান্য পাখিদের শরীরেতে যেহেতু কোনো প্রয়োজন নেই অ্যান্টিবায়োটিকের, যাওয়ার ফলে পাখির ফার্টিলিটি ক্ষমতা কমে যাবে। এক হচ্ছে ওই ক্ষতি হবে। দ্বিতীয় হচ্ছে যে ক্ষতিটি হবে সেটা হচ্ছে এক পাখি থেকে অন্য পাখিতে রোগটি ছড়িয়ে যেতে পারে। যেহেতু ওই রোগাক্রান্ত পাখিটি একই জল, একই দানা বা একই খাবারের পাত্র থেকে খাবার খাবে, তাহলে সহজেই কিন্তু এক পাখি থেকে অন্য পাখিতে রোগ ছড়িয়ে পড়তে পারে। এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে কিন্তু এই এক পাখি থেকে অন্য পাখিতে যে রোগটা ছড়ায় সেই জিনিসটা কিন্তু হবে না। সেই জন্য আপনারা কী করবেন, একটা আপনাদের সেটআপে বা এভিয়ারিতে একটা হসপিটাল কেজ রাখবেন। সেই হসপিটাল কেজেতে পাখিগুলোকে আলাদা করে রেখে ভালো করে ট্রিটমেন্ট করে ফের সুস্থ হওয়ার পরেতে আপনার কলোনিতে বা সেটআপেতে ছেড়ে দেবেন। 6 নম্বর যে জিনিসটি হচ্ছে যে আপনি যখন বাহক হিসাবে কাজ করেন রোগের, মানে অর্থাৎ আপনি ধরুন পাখির দোকানে গেলেন, পাখির খাঁচায় মানে অন্য পাখির খাঁচার সংস্পর্শে গেলেন বা অন্য পাখিতে হাত দিলেন বা তার খাঁচায় হাত দিলেন, তো তারপরে আপনার নিজের সেটআপে বা এভিয়ারিতে এসে পাখিদেরকে আপনার নিজের পাখিকে খাবার দিলেন বা পাখিদের খাঁচায় হাত দিলেন বা জলের পাত্রে হাত দিলেন বা পাখিগুলোকে ধরলেন, তাহলে কি হয়, সে অন্য পাখিদের থেকে আপনারা কোনো রোগ যদি আপনার বাহক হিসাবে আপনার শরীর হয়ে যদি পাখিদের শরীরে চলে যায়, তাহলেও কিন্তু আপনার পাখিগুলো অসুস্থ হতে পারে। তো সেই জন্য আপনারা কী করবেন, বাইরের কোনো সেটআপে বা বাইরের পাখির দোকানে বা অন্য কোনো সেটআপে যদি আপনি যান, ভিজিট করেন, সেখান থেকে যখন আসবেন সব জামা কাপড় ছেড়ে ভালো করে নিজেকে পরিষ্কার করে নিয়ে স্নান করে তারপরে আপনার সেটআপে বা এভিয়ারিতে যাবেন। তাহলে কী হবে, আপনি বাহক হিসাবে পাখিদেরকে রোগ ছড়িয়ে দিতে পারবেন না আপনার শরীর থেকে, বা আপনার দ্বারা কোনো পাখি অসুস্থ হবে না। তো এই জিনিসটা আপনারা লক্ষ্য নজর রাখবেন। এরপরের যে জিনিসটা হচ্ছে 7 নম্বর যে পয়েন্টটি হচ্ছে, যেটা হচ্ছে পাখিদেরকে শীতকালেতে যদি আপনারা ঠান্ডা জল প্রোভাইড করেন, যেহেতু শীতকালেতে টেম্পারেচার অনেকটা ডাউন হয়ে যায়, সেই জন্য সকালবেলা যখন পাখিদেরকে খাবার জল দেবেন অবশ্যই একটু কুসুম গরম জল দেওয়া দরকার। তো তার পরিবর্তে যদি আপনারা পাখিদেরকে ঠান্ডা জল দেন, তাহলে কিন্তু পাখিরা ওই শীতকালেতে সহজেই কিন্তু কোল্ড অ্যান্ড ফ্লু মানে ঠান্ডা লাগার সমস্যা পাখিদের মধ্যে চলে আসে। তো এই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই জিনিসটা যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু শীতকালেতে পাখিরা সহজে অসুস্থ হবে না। 8 নম্বর যে পয়েন্টটি হচ্ছে পাখিদেরকে আপনারা যে খাবার প্রোভাইড করেন, বিশেষ করে যে সফট ফুড পাখিদেরকে দেন, সেই সফট ফুডকে যদি আপনারা ঘন্টার পর ঘন্টা আপনাদের সেটআপে রেখে দেন, তাহলে কী হবে, ঘন্টার পর ঘন্টা পাখিদেরকে সেটআপে যদি রেখে দেন, সেই সফট ফুডের মধ্যে ফাঙ্গাস তৈরি হবে, জীবাণু তৈরি হবে, ভাইরাস তৈরি হতে পারে। তো এই ফাঙ্গাসযুক্ত খাবার যখন পাখি খাবে তখন কিন্তু পাখি অসুস্থ হয়ে যাবে। সেই জন্য অবশ্যই আপনার পাখিদেরকে যে সমস্ত সফট ফুড দেবেন এমন পরিমাণে দেবেন সেই পাখিগুলো যেন খুব তাড়াতাড়ির মধ্যে, দরকার হলে 1 ঘন্টার মধ্যে যেন পাখিগুলো সেই সফট ফুডকে খেয়ে নিতে পারে। আর যদি সেটা নাও হয় তাহলে আপনারা মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা, খুব জোর হলে 3 ঘন্টা আপনার সেটআপেতে সফট ফুড রাখবেন। তারপরে সেই সফট ফুড যতটাই খাক বা নাই খাক, সেই পাখি সে সেটআপ থেকে সেই সফট ফুডগুলোকে বার করে ফেলে দেবেন, দিয়ে অন্য খাবার দেবেন। এই জিনিসটা আপনাদেরকে সবসময় লক্ষ্য নজর করতে হবে। এরপরে যে জিনিসটা হচ্ছে 9 নম্বর যে পয়েন্টটি হচ্ছে, যেটা হচ্ছে পাখিদেরকে জল ঠিকঠাক টাইমে পরিবর্তন না করা। অনেক সময় কি হয়, অনেক রাখাল বন্ধু পাখিদেরকে জল যে দেন সেই জলটি দিনে একবার আজকে দিচ্ছেন, তার পরের দিন পরিবর্তন করছেন। তো এই জিনিসটা করলে হবে না, কারণ পাখিদের জলেতে অনেক সময় দেখবেন পাখিরা খাবারের উচ্ছিষ্ট বা তার সঙ্গে পাখিরা ড্রপিং করে দেয়। ফলে কী হয়, যদি সারাদিন যদি ওই ড্রপিংযুক্ত জল এবং খাবারের উচ্ছিষ্টযুক্ত জল পাখিরা খেতে থাকে, তাহলে কিন্তু রোগ জীবাণু পাখিদের শরীরে সহজেই পৌঁছে যায়। তো সেই জিনিসটা করলে হবে না, আপনাদেরকে টাইম বাই টাইম খাবার জলকে পরিবর্তন করতে হবে। অন্তত দিনে 2 থেকে 3 বার পাখির খাবার জলকে পরিবর্তন করে নতুন জল দিতে হবে। তাহলে কী হবে, পাখিরা এই ড্রপিংযুক্ত পায়খানাযুক্ত জল খাবে
খাবে না বা যে খাবারের উচ্ছিষ্টযুক্ত জল খাবে না, ফলে পাখিদের শরীরে কোনো ধরনের জীবাণু এই জল থেকে যাওয়ার চান্স কমে যাবে, এই অপরিষ্কার জল থেকে যাওয়ার চান্স কমে যাবে, ফলে পাখিগুলো কিন্তু এই অপরিষ্কার জল থেকে যে রোগ আক্রান্ত হয় সেই জিনিসটা হবে না। এরপরে যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে পাখিদের ট্রেসযুক্ত পাখি কিন্তু সহজেই রোগ আক্রান্ত হয়। বিশেষ করে হচ্ছে পাখিরা যদি ভয় পায় কোনো কিছুতে, পাখিরা তখন স্ট্রেসে আক্রান্ত হয়। পাখিদের যদি আপনারা যে সমস্ত জিনিস ছিল পাখিদের ভেতর, ধরুন খাঁচায় একটা খেলনা ছিল, যে খেলনাটা খুলে নিলেন, বা পাখিরা যে খাবার খেত সেই খাবারের পুরো রুটিনটা বদলে দিলেন, বা যে সফট ফুড খেত সেই রুটিনে অন্য সফট ফুড দিতে থাকলেন, তাহলে কিন্তু পাখিরা স্ট্রেসে চলে যায়। এবং পাখিদের শরীরে যদি কোনো ধরনের প্রোটিন ভিটামিনের অভাবও হয় তখনও কিন্তু পাখিরা স্ট্রেসে যায়। স্ট্রেসযুক্ত পাখিরা কিন্তু সহজেই রোগাক্রান্ত হয়ে যায়। তো এই জিনিসটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আজকে আপনাদের সঙ্গে 10টি মেন কারণ নিয়ে আলোচনা করলাম। এই 10টি কারণের জন্যই কিন্তু পাখিরা রোগাক্রান্ত হয়। পাখিদের শরীরেতে রোগ আসার এই 10টি মেন কারণ, এই 10টি কারণের উপর যদি আপনারা লক্ষ্য নজর করেন, এই 10টি কারণ যদি আপনার সেটআপে বা এভিয়ারিতে না হয়, আপনারা যদি ঠিকঠাকভাবে পাখিদেরকে প্রতিপালন করেন, তাহলে কিন্তু আপনাদের পাখিদের রোগ হওয়ার চান্স কিন্তু অনেকটা কমে যাবে। অবশ্যই এই 10টা কারণের উপর লক্ষ্য করুন। এই 10টা কারণ যদি আপনারা এভিয়ারিতে একদমই করবেন না, তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং সুস্থ পাখি থেকে আপনারা সুন্দর ব্রিড পাবেন। আর আশা করি আপনাদের সামনের যে ব্রিডিং সিজন আসছে সেই সিজনেতে আপনারা সুন্দর ব্রিড আপনারা পাখিদের থেকে পাবেন, এই আশা রাখবো। এবং তাছাড়াও এই ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে যেটি ছোট্ট আবেদন থাকবে, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান পান, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।